আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের সিস্টেম প্যাথোলজি, হার্টের ইন্ট্রোডাকশন। বেসিক্যালি আমাদের হার্ট খুবই ভাইটাল একটা অর্গান এবং হার্টের ফাংশন মোটামুটি আমরা সবাই জানি। হার্টের কাজ হচ্ছে সে পুরা দেহ থেকে সে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিজের কাছে নিয়ে আসবে, তারপর সে ব্লাডকে পাম্প করে সে লাংসে পাঠিয়ে দিবে, সেখানে ব্লাড অক্সিজেনেটেড হবে। সেই ব্লাড আবার যখন হার্টে ফেরত আসবে সে জাস্ট এই অক্সিজেনেটেড ব্লাডকে পুরো দেহতে পুরো বডিতে সে আসলে পাঠিয়ে দিবে, সার্কুলেট করে দিবে, যেন প্রত্যেকটা টিস্যু তার যে মেটাবলিজমের জন্য যে অক্সিজেন দরকার, যে নিউট্রিশন দরকার, সে যেন সেটা নিয়ে আসতে পারে। সো দ্য হার্ট প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন হিউম্যান বডি। সো আমরা আলোচনা করতে চাই এই হার্টের প্যাথোলজি নিয়ে। সো যখন আমরা হার্টের প্যাথোলজি নিয়ে কথা বলবো, সেইখানে প্যাথোলজির ব্যাপারটাকে যদি আইডেন্টিফাই করতে হয় বা ভালোভাবে বুঝতে হয়, আমাদের আসলে দুইটা ব্যাপার বোঝা দরকার। এক, হার্ট আসলে কীভাবে ফাংশন করে, হাউ ইট পারফর্মস ইট ওয়ার্ক, অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে হার্টের স্ট্রাকচার অ্যানাটমিটা আমাদেরকে আসলে বুঝতে হবে। সো আমরা যদি আসলে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির ব্যাপারটা যদি আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে, সেটার সাপেক্ষে বেস করে আমাদের হার্টের প্যাথোলজি বোঝাটা আমাদের জন্য খুব সহজ হবে। সো এই ক্লাসে পার্টিকুলারলি হার্টের প্যাথোলজির ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা আসলে হার্টের স্ট্রাকচার ধরে ধরে কিছু গ্রস কনসেপচুয়াল কথা বলবো, যেটা আমাদের ফার্দার ক্লাসগুলোতে হার্ট রিলেটেড প্যাথোলজিগুলোকে বুঝতে গেলে আমাদের কাজে লাগবে। সো যদি আমরা হার্টের শুরু কীভাবে হয় সেখান থেকে যদি আসলে আলোচনা শুরু করি, আমাদের হার্টের শুরুটা হচ্ছে কখন? ইন্ট্রা ইউটেরাইন লাইফে 8 সপ্তাহর দিকে বা 8 সপ্তাহের শেষের দিকে আমরা দেখি যে একটা ফিটাল হার্ট তখন আসলে ডেভেলপড হয়। বেসিক্যালি আমাদের ইন্ট্রা ইউটেরাইন লাইফে উইদিন দ্য ফিটাস সবার প্রথমে যে অর্গানটা আসলে ডেভেলপ করে, দ্যাট ইজ দ্য হার্ট। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি কখনো এরকম হয় যে ইন্ট্রা ইউটেরাইন লাইফে ফিটাল হার্ট ঠিকমতো ডেভেলপড হইতে পারে নাই, তখন আমরা দেখতে পাই যে ফিটাসের ইন্ট্রা ইউটেরাইন লাইফে মাল্টিপল টাইপস অফ আমরা তখন দেখি যে কমপ্লিকেশন সেখানে অ্যারাইজ করতে পারে। অনেক জায়গায় হয়তো বা সে সার্ভাইভও করতে পারবে না, এরকমও হতে পারে, বা হ্যাঁ সার্ভাইভ করতে পারছে বাট সেখানে লটস অফ কমপ্লিকেশনস মে অ্যারাইজ। নর্মালি এই যে ব্যাপারটা যে ফিটাল হার্ট যদি এমন হয় যে সেটার কোনোভাবে ডেভেলপমেন্ট ঠিকভাবে হয় নাই বা সে ঠিকমতো ফাংশন করতে পারছে না, সো কী হবে? ফিটাল হার্টের ফাংশনটা কি? ফিটাল হার্টের ফাংশন হচ্ছে সে উইদিন দ্য ফিটাস যে সার্কুলেশনটা আছে সেটাকে সে তার বিভিন্ন টিস্যুতে পাঠিয়ে দিবে এবং সেখানে অক্সিজেন সে পাঠাবে, সেখানে সে নিউট্রিশনগুলো পাঠিয়ে দিচ্ছে যেন ওই পার্টগুলো আস্তে আস্তে ডেভেলপড হইতে পারে। তাহলে যদি হার্ট ঠিকমতো ডেভেলপ না হয় বা ফিটাল হার্ট যদি ঠিকমতো ফাংশন করতে না পারে, সেখানে আলটিমেটলি সেখানেও আমরা বিভিন্ন রকম কমপ্লিকেশন পেতে পারি। দের ইজ এ হাই প্রবাবিলিটি। এবং এই ব্যাপারটা আসলে শুধুমাত্র যে ইন্টারভিউন লাইফে কন্টিনিউ হয় তা না, এটা অ্যাডাল্ট লাইফ বা আফটার বার্থ সেখানেও আমরা হতে দেখি যে সকল পেশেন্টের ক্ষেত্রে আসলে হার্টে একটা ডিফেক্ট থাকে, হার্টে একটা প্যাথোলজি থাকে, তাদের ক্ষেত্রে আমরা আসলে মাল্টিপল টাইপস অফ কোমরবিড কন্ডিশন সেখানে আসলে অ্যারাইজ করতে দেখি। ইনফ্যাক্ট যখন আমরা কোমরবিড কন্ডিশনের কথা বলি, এখানে মর্টালিটির কথা আসলে আসবে, বিকজ আসলে হার্ট রিলেটেড প্যাথোলজি থেকে পেশেন্ট মর্টালিটি রেট সবচেয়ে বেশি। আমরা যদি কোনো একটা ডিজিজ কন্ডিশন থেকে কোনো একটা মানুষ মারা যাচ্ছে এরকম একটা আসলে হিসাব করতে চাই, একটা আমরা যদি পরিসংখ্যান বের করি, সেখানে সবচেয়ে বেশি মানুষ মারা যায় আসলে কার্ডিওভাস্কুলার রিলেটেড প্যাথোলজি থেকে। সবচেয়ে বেশি মানুষ, ইভেন যত রকম ক্যান্সার আছে সব রকম ক্যান্সার ডেথকে যদি আমি আসলে একটা মানে হিসাব করি যে টোটাল ক্যান্সার ডেথ এত, সেটার সাথেও যদি কম্পেয়ার করি, কার্ডিওভাস্কুলার মর্টালিটি রেট ইজ দ্য হায়েস্ট। সো দেখা যাচ্ছে আমরা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে কী ধরনের কন্ডিশন থেকে ইসকেমিক হার্ট ডিজিজ দেখা যাচ্ছে, অনেক পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ থেকে সেখানে বিভিন্ন কমপ্লিকেশন আমরা অ্যারাইজ করতে দেখি, অনেক পেশেন্টের হার্ট ফেইলার থাকে, সো বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকে। আসলে অনেক রকম আমরা আসলে কার্ডিয়াক প্যাথোলজি নিয়ে আসলে আমরা আলোচনা করি এবং সামনের দিনও আলোচনা হবে ইনশাআল্লাহ। সো যখন আমরা আসলে এই প্যাথোলজিগুলো বুঝতে চাইবো, সেখানে আমাদের হার্টের ফাংশন এবং অ্যানাটমিটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা আসলে এই ক্লাসে পার্টিকুলারলি যেটা করবো সেটা হচ্ছে অ্যানাটমি ধরে ধরে একটু ডিসকাশন করার চেষ্টা করব, এই ইন্ট্রোডাক্টরি বা প্রিলিমিনারি আলোচনা, যেটা সামনের ক্লাসগুলোতে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা যদি হার্টের স্ট্রাকচার দেখি, আমরা স্ট্রাকচার এবং ফাংশন ধরে ধরে আগাই। সো আমাদের হার্টের স্ট্রাকচার অ্যান্ড ফাংশনটা কীভাবে কোরিলেট করে? ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফাংশন ইউ ক্যান গেট দ্য স্ট্রাকচার। হার্টের মূল কাজ কী? হার্টের মূল কাজ হচ্ছে সারা দেহ থেকে ডিঅক্সিজেনেটেড যত ব্লাড আছে সেই ব্লাডকে সে কালেক্ট করবে। কীভাবে কালেক্ট করবে? সুপিরিয়র ভ্যানা কাভা এবং ইনফেরিয়র ভ্যানা কাভা এর মাধ্যমে ব্লাড প্রথমে হার্টে আসবে, রাইট?
প্রথমে হার্টে আসবে, হার্টে সে ব্লাডটা নিল, কোথায় নিবে? রাইট অ্যাট্রিয়ামে নিবে। এরপরে এই ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে যাবে লাংস, লাংসে সে অক্সিজেনেটেড হবে, তারপরে আসবে লেফট অ্যাট্রিয়াম, তারপরে আসবে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে সে আওরটা হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে সকল টিস্যুতে অক্সিজেনেটেড ব্লাডটাকে সে সাপ্লাই দিবে। হিসাব তো এটা। তাহলে আসলে হার্টের কাজ এখানে কি? হার্টের এখানে আমার ফাংশন কি কি দরকার? এক নম্বর কথা হচ্ছে ব্লাডের এই ইউনিডিরেকশনাল মুভমেন্টকে তার মেনটেন করা দরকার। দ্বিতীয় কথা, এই যে ব্লাড একটা চেম্বার থেকে আরেকটা চেম্বার বা একটা চেম্বার থেকে একটা ভেসেল হয়ে একটা পার্টিকুলার ডিস্টেন্স এরিয়াতে যাচ্ছে, তাহলে এইখানে তাকে ব্লাডকে পুশ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হচ্ছে। সো এইটার জন্য তাকে পাম্পিং করতে হয়। তাহলে হার্টের এখানে পাম্পিং করা দরকার। তাহলে হার্টের ফাংশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে অবশ্যই ব্লাডকে পাম্প করে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে পাম্পিং যখন সে করে, ব্লাডের ডিরেকশনটাকে ঠিক রাখা, ইউনিডিরেকশনাল মুভমেন্ট এখানে তাকে মেনটেন করতে হয়। এবং হার্টের এই যে কন্ট্রাকশনটা আমরা আসলে হতে দেখি, এই কন্ট্রাকশনটা কিভাবে আসলে সিনক্রোনাইজড ম্যানারে হতে পারে। এখানেও আমরা আসলে দেখি যে কিছু ইলেকট্রিক্যাল ইম্পালস সেখানে আসতে থাকে এবং সেই ইলেকট্রিক্যাল ইম্পালস পুরো ব্যাপারটাকে আসলে রেগুলেট করে। এবং আরও কিছু আদার কিছু ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর আছে যেটা ইলেকট্রিক্যাল ইম্পালসের এই ব্যাপারটাকে রেগুলেট করতে পারে। সো সব মিলাই এইভাবে তারা ফাংশনটা করে থাকে। তাহলে আমরা হার্টের এক নম্বর কাজ যদি দেখি, এক নম্বর কাজ হচ্ছে হার্টের পাম্পিং করা, রাইট? সো পাম্পিংয়ের কাজটা কে করে? পাম্পিংয়ের কাজটা করে হলো আমাদের কার্ডিয়াক মায়োসাইট। তাহলে আমাদের কার্ডিয়াক মায়োসাইট, সো আমাদের যেই মায়োকার্ডিয়াম যেটা আছে সেই মায়োকার্ডিয়ামে আমরা কার্ডিয়াক মায়োসাইট পাই। কার্ডিয়াক মায়োসাইট কি করবে? সে যখন কন্ট্রাক্ট করবে তখনই আসলে সিস্টোলটা আসলে হয়। সো যখনই কার্ডিয়াক মায়োসাইটের আমরা এখানে কন্ট্রাকশন হতে দেখব, তখনই আসলে সিস্টোলটা হবে। এখন এই সিস্টোলটা কিন্তু অ্যাট্রিয়ামেও হবে, সিস্টোলটা কিন্তু ভেন্ট্রিকলেও হবে। যখন অ্যাট্রিয়ামে সিস্টোল হয় তখন ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসে, আর যখন ভেন্ট্রিকল সিস্টোল করে তখন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে লাংসে চলে যাবে, এবং যখন লেফট ভেন্ট্রিকল তার সিস্টোল করবে তখন ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে আমরা দেখবো যে অ্যাওরটা হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। দিস ইজ হোয়াট হ্যাপেনিং। তাহলে কার্ডিয়াক মায়োসাইটের এখানে একটা বেশ ভাইটাল রোল সে আসলে এখানে প্লে করতেছে। সো এই যে কন্ট্রাকশনটা হয়, এখানে কন্ট্রাকশনটা কিভাবে হচ্ছে? সো কন্ট্রাকশন এখানে আমরা ভেন্ট্রিকল নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই। সো আমরা দেখি যে আমাদের যে লেফট ভেন্ট্রিকল, এইখানে লেফট ভেন্ট্রিকল যখন পাম্পিং করে তাকে আসলে এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়ার্কলোড তাকে মেনটেন করতে হয়, কারণ হার্টের ছোট্ট একটা জায়গা থেকে পাম্প করে পুরা দেহের, হ্যাঁ, সব জায়গায় সে ব্লাড পৌঁছাইতে হবে। সো ইট রিকোয়ার্স এ ভেরি, মানে এটাকে কী বলা যায়, অনেক বেশি পরিমাণ ফোর্স তাকে আসলে এখানে ক্রিয়েট করতে হয়, বা খুব বেশি পরিমাণ ফোর্স তাকে এখানে অ্যাপ্লাই করতে হয়। ইট রিকোয়ার্স এ লট অফ ফোর্স টু পাম্প দিস ব্লাড থ্রু আউট দ্য হোল বডি। এবং এই হার্ট যেই জোরে পাম্প করবে সেই পাম্পিং দিয়েই ব্লাডটা কিন্তু ভেসেল দিয়ে আসলে টিস্যুগুলোতে পৌঁছায় যাবে। সো লেফট ভেন্ট্রিকুলের ক্ষেত্রে সে যেহেতু একটা বিগার সারফেস এরিয়াতে ব্লাডকে পাঠাইতেছে, সো তাকে কন্ট্রাক্ট এমনভাবে করতে হয় যেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কন্ট্রাকশনের ফোর্স আমরা আসলে এখানে জেনারেট করতে পারি। সো এই জন্য লেফট ভেন্ট্রিকুলার স্ট্রাকচারটা আমরা যদি দেখি, এক নাম্বার হচ্ছে এখানে অবশ্যই যে থিকনেস একটু বেশি। এখানে আমরা দেখি যে ডেফিনেটলি মাসলের যে থিকনেসটা ডেফিনেটলি বেশি, কিন্তু এইখানে এই এক্সেসিভ ফোর্স জেনারেট করার জন্য এই কন্ট্রাকটাইল এই যে প্রোটিনগুলো আছে বা মায়োসাইট আছে, মায়োসাইটের অ্যারেঞ্জমেন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে যে মায়োসাইটের যে অ্যারেঞ্জমেন্ট, কার্ডিয়াক মায়োসাইটের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কেমন? কার্ডিয়াক মায়োসাইটের অ্যারেঞ্জমেন্ট হলো আমরা দেখব যে স্পাইরাল সার্কামফেরেন্সিয়াল এমন একটা অ্যারেঞ্জমেন্ট এখানে যে সে যখন কন্ট্রাক্ট করে ফ্রম দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট টুয়ার্ডস দ্য বেস, পুরা জায়গা ধরে প্রচণ্ড ফোর্সফুল একটা কন্ট্রাকশন সে আসলে সেখানে প্রডিউস করতে পারে। সো এখানে আমরা কি দেবো, পুরো ভেন্ট্রিকলের এখানে সার্কামফারেন্সিয়ালভাবে স্পাইরাল মায়োসাইটের কার্ডিয়াক মায়োসাইটের এই ওরিয়েন্টেশনটা থাকে। সো যখন সে আসলে কন্ট্রাক্ট করে এইভাবে পুরো জায়গা ধরে সে আসলে একটা স্কুইজিংয়ের মতো বিশাল বড় একটা কন্ট্রাক্টিভ ফোর্স সেখানে আসলে ক্রিয়েট করতে পারে, যেটা প্রচণ্ড জোরের সাথে সে ব্লাডকে পাম্প করতে পারে। কিন্তু আমরা যদি রাইট ভেন্ট্রিকুলার দিকে যাই, রাইট ভেন্ট্রিকুলারতে এত দূরে ব্লাড পাঠানো দরকার নেই, সে তার কাছেই অল্প একটু ছোট্ট একটা জায়গা, অল্প একটু দূরে সে খালি হার্টে ব্লাড পাঠাইতে চায়। সো রাইট ভেন্ট্রিকুলার এই জন্য কার্ডিয়াক যে মায়োসাইট সেটার অ্যারেঞ্জমেন্ট ইটস নট লাইক দ্য লেফট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলে কার্ডিয়াক মায়োসাইটের অ্যারেঞ্জমেন্ট ওটা লঙ্গিটিউডিনাল। রাইট ভেন্ট্রিকল সেখানে কার্ডিয়াক মায়োসাইটের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখি কাইন্ড অফ
লঙ্গিটিউডিনাল। সো এখানে আমরা দেখি যে লং অ্যাক্সিস এটা শর্টেন্ড হয়ে আসে এবং সে এমনভাবে এখানে কন্ট্রাকশনটা হয়, দেখা যাচ্ছে ভেন্ট্রিকুলার যে ফ্রি ওয়াল। আচ্ছা, ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল মানে কি? সো মনে করি এটা হচ্ছে হার্ট, রাইট? মনে করি এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে সেপ্টাম। সো এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। সো ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল হচ্ছে এইটুকু এরিয়া হচ্ছে ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল। কারণ এখানে যে ভেন্ট্রিকুলার ওয়াল এটা তো আসলে সেপ্টাম, এটা তো ফ্রি ওয়াল বলা যায় না। আবার এখানেও তো সেপ্টাম, এই সরি কী বলে এখানে আট্রিও ভেন্ট্রিকুলার ইয়ে। সো এইখানে আসলে ফ্রি ওয়াল আসলে এইটুকু, সহজ কথা এইটুকু হলো ফ্রি ওয়াল। সো রাইট ভেন্ট্রিকুলার উদ্দেশ্য হচ্ছে ব্লাডকে শুধু এখান থেকে একটু পালমোনারি ট্রাঙ্কে পৌঁছায় দেওয়া। সো এখানে রাইট ভেন্ট্রিকুলার ওরিয়েন্টেশনটা কাইন্ড অফ এরকম লঙ্গিটিউডিনাল, এরকম একটা লঙ্গিটিউডিনাল একটা ওরিয়েন্টেশন। সো সে যখন আসলে কন্ট্রাক্ট করে তখন আসলে দেখা যায় এই একটা সিঙ্গেল ডিরেকশন বরাবর একটা ফোর্স অফ কন্ট্রাকশন ক্রিয়েট হয় এবং ব্লাড এই বরাবর আসলে সামনের দিকে আগায় আসে। সো এখানে লেফট ভেন্ট্রিকুলে যেমন চারদিক থেকে স্কুইজিংভাবে আমরা আসলে কন্ট্রাকশন হইতে দেখি, এখানে ব্যাপারটা এরকম না, এখানে ডিরেকশনটা কাইন্ড অফ এই বরাবর এবং সে এই বরাবর দিয়ে সে ব্লাডটাকে জাস্ট পালমোনারি ট্রাঙ্কে পাঠিয়ে দিবে এবং এখানে ওই এই লেফট ভেন্ট্রিকুলের মতো এত 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 বেশি ফোর্স তাকে এখানে আসলে ক্রিয়েট করা লাগেও না, ক্রিয়েট হয় না, বিকজ এটার দরকার নাই। সো এই ঘটনাটা আমরা তাহলে এখানে হতে দেখছি। তাহলে যদি এরকম হয় যে কার্ডিয়াক মায়োসাইটের এখানে আমাদের কোনো প্যাথোলজি থাকে তাহলে আমাদের কন্ট্রাকশন ঠিকমতো হবে না। সো কার্ডিওমায়োপ্যাথিসগুলো যখন আসে সেখানে আমরা দেখি যে কন্ট্রাকশন, সেখানে অ্যাবনর্মালিটিস থাকে, সেখানে সামটাইমস রিল্যাক্সেশন সে ঠিকমতো হইতে পারবে না, এরকমও আমরা কিছু কন্ডিশন দেখি। সেখানে দেখি যে ডাইলেটেশনের যে ব্যাপারটা সেটা অ্যাবনর্মালিটিস থাকে। সো কার্ডিওমায়োপ্যাথিগুলোতে আমরা দেখি যে কার্ডিয়াক মায়োসাইট সেখানে আসলে প্যাথোলজি এবং সেখানে পেশেন্ট আলটিমেটলি হার্ট ফেইলারের প্রেজেন্টেশন নিয়ে আসে। এই জন্য যত রকম কার্ডিওমায়োপ্যাথি আছে ওভারঅল সব কার্ডিওমায়োপ্যাথিতে পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে হার্ট ফেইলার, কারণ যেভাবে পাম্পিং করা উচিত সেভাবে সে আসলে আলটিমেটলি পাম্পিং করতে পারে না। তাহলে কার্ডিওমায়োপ্যাথির সাথে এটা একটা সম্পর্ক আছে। তাহলে আমাদের কার্ডিয়াক মায়োসাইটের একটা আলোচনা বললাম। মায়োসাইটের পরে কথা বলবো হচ্ছে ভালভ নিয়ে। আচ্ছা, মায়োসাইটের ভালভের আগে আরেকটু কথা একটু বলে নিই। এখন কথা হচ্ছে এই যে কার্ডিয়াক মায়োসাইটের কথা বললাম, তাহলে এখানে আমাদের পাম্পিংয়ের একটা ব্যাপার আছে, ডায়ালেটেশন একটা ব্যাপার আছে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ডায়াস্টল, পাম্পিং করতে হলে কী করতে হবে? যখন একটা ভালভ একটা মানে হার্টের চেম্বার পাম্প করবে, পাম্প করে তো সে ব্লাডকে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে নিয়ে যাবে অথবা একটা চেম্বার থেকে একটা সার্কুলেশনে পৌঁছাইবে, তাই তো? ভেন্ট্রিকুলার কথা যদি হয়, চেম্বারটা যখন কন্ট্রাক্ট করে সে ব্লাডকে একটা ব্লাড চ্যানেল দিয়ে সে সামনে পাঠাই দিতেছে। তাহলে এই পাম্পিং করার আগে তাকে তো আসলে এনাফ পরিমাণ ব্লাড তার কাছে নিতে হবে। এই ব্লাডটা কখন আসে? ডিউরিং ডায়াস্টোল। এবং কতটুকু ব্লাড এখানে আসবে? এই চেম্বারের ভলিউম অনুযায়ী ব্লাডটা আসবে। মনে করি এখানে চেম্বারে এতটুকু হলো মাসল, কার্ডিয়াক মায়োসাইট, তাহলে এইটুকু হচ্ছে ফাঁকা জায়গা, তাহলে এইটুকু জায়গায় আমার ব্লাডটা জমা হচ্ছে। এখন দেখা যাচ্ছে কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যেখানে কার্ডিয়াক মায়োসাইট, যেখানে থেকে কার্ডিয়াক মায়োসাইট এরকম থিকনেস বেড়ে গেছে, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা এরকম কিছু কন্ডিশন দেখি যে কার্ডিয়াক যে মায়োসাইট এটার থিকনেস বেড়ে গেছে। সো থিকনেস বেড়ে গেলে কি হলো? এখানে চেম্বারের যেই ভলিউমটা ছিল, এখানে চেম্বারের যে ভলিউম ছিল, যেখানে ডায়াস্টলের সময় ব্লাড আসতেছিল, সেই ভলিউমটা কমে গেছে। সো ভলিউম কমে গেলে স্বাভাবিকভাবেই যতটুকু ব্লাড পাঠাইতে পারা উচিত ততটুকু ব্লাড পাঠাইতে পারলাম না। সো এখানে একটা হার্ট ফেলার অ্যারাইজ করবে। তাহলে এটা একটা সমস্যা। আবার সমস্যা কি? এরকম কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যেখানে ডায়ালেটেড হয়ে যায়। মনে করি ভেন্ট্রিকলটা থাকার কথা এইটুকু, এটা এখন ডায়ালেটেড হয়ে গেছে এতটুকু, এরকম হয়ে গেছে, এরকম ডায়ালেটেড হয়ে গেছে। সো অনেকগুলো কারণে ডায়ালেটেশন এরকম হইতে পারে। সামটাইমস ভলিউম ওভারলোড থেকে হতে পারে বা কার্ডিওমায়োপ্যাথি থাকলেও সেখান থেকে হতে পারে। কার্ডিয়াক মায়োসাইটের এখানে কোনো একটা প্যাথোলজি আছে যেখান থেকে সে ডায়ালেটেড হয়ে গেছে, এরকমও হতে পারে। বা ভলিউম ওভারলোড, লং স্ট্যান্ডিং ভলিউম ওভারলোড থেকে এরকম ডায়ালেটেড হয়ে গেছে। সো সে যখন এরকম ডায়ালেটেড হয়ে গেল, সেখানেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সে যতটুকু তার কন্ট্রাকশন করতে পারার কথা, আমাদের ফ্র্যাঙ্ক স্টার্লিং লয়ের কথা আমরা সামনে আলোচনা করব। সো ফ্র্যাঙ্ক স্টার্লিং ল কি, যে যতটুকু আমি ডায়ালেটেড হয়েছি সেই অনুযায়ী আমার কন্ট্রাকশন ফোর্সটা ক্রিয়েট হয়। সো যদি ওই ডায়ালেটেশনের একটা লেভেল থাকে, সার্টেন লেভেলকে ক্রস করে গেলে সে তার ইলাস্টিক ক্যাপাসিটি হারা ফেলে, কন্ট্রাক্টাইল ক্যাপাসিটি সেই অনুপাতে তখন কমে আসে। সো দেখা যাচ্ছে অনেক বেশি ডায়ালেটেড হয়ে গেলে হার্ট তার নিজস্ব যে কন্ট্রাক্টাইল ক্যাপাসিটি সেটাকে কমে যায়। তো সেখানে পাম্পিং ফেলার হয়।
তাহলে এরকম ডায়ালেটেড হলেও এই ঘটনাগুলো ঘটতে পারে। সো আলটিমেটলি একটা হার্ট এভাবে মাসল ডায়ালেটেড হয়ে যাক, সরি হার্টের চেম্বার ডায়ালেটেড হয়ে যাক, বা কার্ডিয়াক ভেন্ট্রিকলগুলো যেগুলো আছে এখানে মাস্কুলার হাইপারট্রফি হয়ে গেছে, হাইপারট্রফি হয়ে চেম্বারটা ছোট হয়ে গেছে, বোথ ওয়েতেই আমরা দেখি যে আসলে পাম্পিং ফেইলার জেনারেট হয়, যে হার্ট ফেইলার সেখান থেকে চলে আসে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে হার্ট এরকম চেম্বার ডায়ালেটেড হোক বা হাইপারট্রফি হোক, বোথ ঘটনা যখন ঘটতেছে, দুই রকম ঘটনাতে আলটিমেটলি পুরা হার্ট দেখতে বড় লাগে, পুরা হার্ট ওই মোমেন্টে দেখতে বড় লাগে। হ্যাঁ, ভেতরের চেম্বার ছোট হচ্ছে হাইপারট্রফি হলো, কিন্তু বাইরে তো মাসল শুধুমাত্র ভেতরের দিকে বাড়াতে আনা, সে বাইরের দিকেও বাড়তে থাকে। সো আলটিমেটলি হার্টটা সাইজ একটু বড় লাগে আমাদের কাছে। সো হার্টের সাইজটা একটু বড় হয়ে গেল, সেটা পুরো বড় হওয়াটাকে আমরা তখন বলি কার্ডিওমেগালি। তখন আমরা সেটাকে বলছি কার্ডিওমেগালি। তাহলে আমাদের হার্ট এরকম ডায়ালেটেড হয়ে যাক অথবা হাইপারট্রফিড হোক, হ্যাঁ হাইপারট্রফিড হোক, সো যেটাই হোক বোথ ওয়েতে আমরা আসলে কার্ডিওমেগালি এই টার্মটাই আসলে ইউজ করি। তাহলে এই রকম প্যাথোলজি এটার সাথে তাহলে কানেক্টেড। এরপর আসি ভালভ। আমাদের ভালভের কাজটা কী ছিল? ভালভের কাজ হচ্ছে ইউনিডিরেকশনাল ব্লাড ফ্লোটাকে মেনটেন করে। ইউনিডিরেকশনাল ব্লাড ফ্লো ব্যাপারটা কি? মনে করেন একটা হার্টের ছবি আঁকি। সো মনে করে এই তো হার্ট, তাহলে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এখান থেকে ব্লাড আসবে, সেই ব্লাড আসলো রাইট অ্যাট্রিয়াম, এই ব্লাড কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল, এই ব্লাড কোথায় যাবে? পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্কে যাবে, অক্সিজেনেশন হবে, তারপর কি 4টা পালমোনারি ভেইন এসে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড নিয়ে আসবে, সেখান থেকে ব্লাড যাবে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টা হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে একটা ডিরেকশন আমি দেখাইলাম, এই ডিরেকশনটাই আসলে মেনটেন হবে, এই ডিরেকশনটাই আসলে মেনটেন হবে। এবং এই যে একটা সিঙ্গেল লাইন বরাবর ডিরেকশনটা হচ্ছে, এই ডিরেকশনটা মেনটেন হয় হচ্ছে ভালভের মাধ্যমে। কেন ভালভের মাধ্যমে এই ডিরেকশনটা মেনটেন হয়? ভালভ কি করবে? এই চেম্বার থেকে ব্লাড এই বরাবরই নিবে, ব্লাড যেন উল্টা দিকে না যায়। আবার এই চেম্বার থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্কে এই বরাবরই যাবে, ট্রাঙ্ক থেকে ব্লাড যেন উল্টা দিকে না আসে। আবার আমি দেখবো যে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলেই যাবে, উল্টা দিকে যেন না যায়, অথবা লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতেই যাবে, উল্টা দিকে যেন না যায়। তাহলে এই উল্টা দিকে মুভমেন্টটা যেন না হয়, একটা সিঙ্গেল দিক বরাবর যেন ব্লাডের ফ্লোটা মেনটেন হয়, এই ফ্লোটা মেনটেন ইউনিডিরেকশনাল আমাদের মুভমেন্টটাকে মেনটেন করা হচ্ছে কিছু হার্টের ভালভ আছে। ভালভের বৈশিষ্ট্য কি? মনে করি এটা একটা ভালভ, এই ভালভটার স্ট্রাকচার এমন, এই দিক থেকে ইচ্ছা মতো ব্লাড যাইতে পারবে, কিন্তু উল্টা দিক থেকে সে আসতে পারবে না। দিস ইজ দ্য ওয়ার্ক অফ এ ভালভ, রাইট? সো আমাদের হার্ট এরকম কিছু ভালভ আছে যে এই ইউনিডিরেকশনাল মুভমেন্টটা মেনটেন করে। আমাদের হার্ট এখানে কী কী ভালভ আছে? সো আমরা এখানে দেখব যে অ্যাট্রিয়াম থেকে ব্লাড যখন ভেন্ট্রিকলে যায়, এইখানে ইউনিডিরেকশনাল মুভমেন্টটাকে মেনটেন করার জন্য আমাদের দুইটা ভালভ আছে, একটা হচ্ছে মাইট্রাল ভালভ, একটা হলো ট্রাইকাসপিড ভালভ। আবার ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন আমাদের সার্কুলেশনে যাচ্ছে, সেটা হতে পারে পালমোনারি ট্রাঙ্ক অথবা অ্যাওর্টা। তাহলে এই যে ভেন্ট্রিকল থেকে একটা ব্লাড ভেসেলে ব্লাড যাচ্ছে, একটা মেজর ভেসেলে ব্লাড যাচ্ছে, এইখানেও তো ইউনিডিরেকশনাল মুভমেন্টটা মেনটেন করতে হয়। সো এইখানে আমাদের দুইটা ভালভের কথা আমরা বলি, একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ আর একটা হচ্ছে পালমোনারি ভালভ। তাহলে একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, একটা হচ্ছে পালমোনারি ভালভ। তাহলে আমাদের ইউনিডিরেকশনাল মুভমেন্ট এই 4টা ভালভ আসলে মোটা দাগে মেনটেন করে থাকে। এখন এই ভালভগুলোর স্ট্রাকচার কি? আমরা যদি মাইট্রাল ভালভ বা ট্রাইকাসপিড ভালভ দেখি, এদের স্ট্রাকচারটা হচ্ছে ভালভের কিছু লিফলেট থাকে। ভালভের কি থাকে? ভালভের এইখানে আমরা কিছু লিফলেট দেখি, হ্যাঁ, ট্রাইকাসপিড, হ্যাঁ, বা মাইট্রাল ভালভ, এখানে আমাদের লিফলেট থাকে। মাইট্রাল ভালভে 2টা, ট্রাইকাসপিড ভালভে 3টা লিফলেট থাকে। এই লিফলেটটা কর্ডা টেন্ডিনির সাথে যুক্ত, কর্ডা টেন্ডিনি প্যাপিলারি মাসলের সাথে যুক্ত। মানে ব্যাপারটা হচ্ছে কার্ডিয়াক যে মায়োসাইট, এটা যে প্যাপিলারি মাসল, প্যাপিলারি মাসলের সাথে কানেক্টেড কর্ডা টেন্ডিনি, কর্ডি টেন্ডিনির সাথে কানেক্টেড হচ্ছে লিফলেট। এইভাবে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা মেনটেন হয়। এখন যদি এরকম হয়, এইখানে কোনো একটা জায়গায় একটা প্যাথোলজি আছে, হইতে পারে প্যাপিলারি মাসল নেক্রোসিস হয়ে গেছে, যেটা এমআইতে হইতে পারে, অথবা কর্ডি টেন্ডিনি কোনো কারণে রাপচার হয়ে গেছে, যে কোনো কারণে রাপচার হইতে পারে, অথবা এই লিফলেট এখানে কোনো একটা ডিজেনারেশন হয়েছে, এটা ডিজেনারেশন হয়ে গেছে, অথবা সাপোজ ক্যালসিফিকেশন হয়েছে, যে কোনো কিছু হইতে পারে।
তাহলে যদি এখানে কোনো জায়গায় কোনো একটা প্যাথোলজি থাকে, মাইট্রাল ভালভ বা ট্রাইকাসপিড ভালভ, তার যেই স্ট্রাকচারাল সাপোর্ট, সেই সাপোর্টটা দুর্বল হয়ে যায়। সাপোর্ট যদি দুর্বল হয়ে যায়, একটা ভালভ একটা প্রেশারের এগেনস্টে তার যে ইউনিডিরেকশনাল মুভমেন্টকে ধরে রাখতে পারতো, এখন আর সেটা ধরে রাখতে পারবে না। তখন কি হবে? এখন ব্লাড প্রেশার যদি থাকে উল্টা দিকেও যাবে। যখন প্রেশার ক্রিয়েট হবে, সে প্রেশার এগেনস্টে সে নিজেকে ধরে রাখতে পারবে না, ব্লাড উল্টা দিকে মুভ করা শুরু করবে। তাহলে কি হলো? এইখানে যে প্যাথোলজিগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এরকম কোনো প্যাথোলজি থাকলে সেখানে ব্লাডের অপোজিট ডিরেকশনে ব্লাড মুভ করা শুরু করবে যখন প্রেশার পাবে, তখন সেই ঘটনাটাকে আমরা বলি রিগার্জিটেশন। এটাকে আমরা বলি রিগার্জিটেশন। এটাকে আমরা বলি রিগার্জিটেশন। সো এইখানে আমরা দেখবো যে পেশেন্ট আমাদের কাছে তাহলে মাইট্রাল রিগার্জিটেশন নিয়ে আসতেছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন নিয়ে আসতেছে। সো দিস ইজ রিগার্জিটেশন। তাহলে এইখানে স্ট্রাকচারাল কোনো একটা জায়গায় কোনো একটা ডিফেক্ট আছে, হয় কর্ডিটেন্ডিন ছিঁড়ে গেছে, পাপিলারি মাসল নেক্রোসিস হয়ে গেছে, লিফলেট ডিজেনারেটেড হয়েছে, তাহলে এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা কি, আমরা অ্যাওটিক ভালভের কথা বলছিলাম, বা এগুলো আমাদের সেমিলুনার ভালভ, বেসিক্যালি অ্যাওটিক ভালভ বা পালমোনারি ভালভ। এই ভালভগুলোর স্ট্রাকচারটা কেমন? এই ভালভগুলোতে আমরা কাস্প দেখি, এবং এই কাস্পগুলা ওই যে মেজর ভেসেল তার সাথে কানেক্টেড। এখন যদি এরকম হয় যে মেজর ভেসেল বা ভেসেলের যে রুট, সেই রুট ডায়ালেটেড হয়ে গেছে, সেই রুট যখন ডায়ালেটেড হয়ে যায়, এই ভালভ তার স্ট্রাকচারাল যে সাপোর্ট ছিল সেটা দুর্বল হয়ে যায়। কাস্প ইজ অ্যানাটমিক্যালি ডিরেক্টলি কানেক্টেড উইথ দিস মেজর ভেসেল। অ্যাওটিক ভালভ হলে সেটা অ্যাওটার সাথে, পালমোনারি ভালভ হলে আমরা দেখি যে পালমোনারি ট্রাঙ্কের সাথে তার একটা অ্যানাটমিক্যাল সম্পর্ক আছে, রিলেশন আছে। সো যখন দেখা যায় এই মেজর ভেসেলটা ডায়ালেটেড হয়ে গেছে, বেসিক্যালি অ্যাওর্টিক ভালভের সাথে আলোচনাটা বেশি আসে। যদি এমন দেখি যে অ্যাওর্টা, যদি আমরা দেখি যে রুট অফ অ্যাওর্টা ডায়ালেটেড হয়ে গেছে, অ্যাওর্টিক রুট ডায়ালেটেশন আমরা বলি, তখন কি হয়? অ্যাওর্টিক ভালভের এই কাস্প তার যে স্ট্রাকচারাল সাপোর্ট সে যেটা পাচ্ছিল, সেই স্ট্রাকচারাল সাপোর্ট কমে আসে। সো কমে আসলে কি হবে? যখন লেফট ভেন্ট্রিকল ডায়ালেটেড হয়, থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা এটা কি বলে ফিজিক্সে পড়ছি, যখন একটা চেম্বার ডায়ালেটেড হয় প্রেশারটা সেখানে কমে আসে, তাই না? P1 V1 = P2 V2, সেই সূত্র। সো যখন ডিউরিং দ্য ডায়াস্টল অফ দ্য লেফট ভেন্ট্রিকল, যখন লেফট ভেন্ট্রিকল ডায়ালেটেড হচ্ছে, চেম্বারের ভলিউম বেড়ে গেছে, সো প্রেশার ফল করে, তখন কি হয়? অ্যাওর্টাতে যে ব্লাড আছে সেইটাও একটা তুমুল ফোর্সের সাথে নিচে ভেন্ট্রিকলের বরাবর আসতে চায়, কিন্তু ভালভ সেটাকে ধরে রাখে, সেইটাকে ভালভ ধরে রাখে। ব্যাপারটা কীরকম? এটা অ্যাওর্টা, এটা ভালভ, এটা মনে করি লেফট ভেন্ট্রিকল। যখন লেফট ভেন্ট্রিকল এভাবে ডায়ালেটেড হলো বা ডায়াস্টল হলো, এটা ডায়াস্টলের সময় যে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হলো, অ্যাওর্টার ব্লাড এরকম নিচে ফ্লো করে এখানে আসে, সে ভালভে এসে ধাক্কা খায়, ভালভ ব্যাপারটাকে ধরে রাখে, ভালভ চেষ্টা করে যে ব্লাডে আমি কোনোভাবেই ফেরত আসতে দিব না, কিন্তু এখন অ্যাওর্টিক রুট ডায়ালেটেড হয়ে গেছে। এখন কি হয়েছে? অ্যাওর্টিক রুট ডায়ালেটেড। তাহলে যখন সে ডায়ালেটেড, এটার স্ট্রাকচারাল যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট আগের মতো নাই। সো তখন গিয়ে ব্লাড ব্যাক করে। সো ডিউরিং ডায়াস্টল এই যে ব্লাড ব্যাক করে আবার ভেন্ট্রিকলে আসলো, দিস ইজ রিগার্জিটেশন, দিস ইজ অ্যাওর্টিক রিগার্জিটেশন। তাহলে ভালভুলার স্ট্রাকচার আমাদের রিগার্জিটেন্ট ফ্লো, রিগার্জিটেশন যা দেখতে পাই মোস্ট অফ দ্য টাইম ঘটনা এটা যে আইদার এখানে অ্যাওর্টিক রুট ডায়ালেটেড হয়ে গেছে, অথবা আমাদের এখানে স্ট্রাকচারাল যে সাপোর্ট ছিল সেই সাপোর্টের এখানে কোনো একটা ডিফেক্ট ক্রিয়েট হচ্ছে। মোস্ট অফ দ্য টাইম আমাদের রিগার্জিটেড মারমার যা আমরা পাই বা রিগার্জিটেশন রিলেটেড প্যাথোলজি পাই, ঘটনাটা অলমোস্ট ম্যাক্সিমাম টাইম আসলে এরকমই। হ্যাঁ, এর বাইরেও কিছু ভালভুলার প্যাথোলজি আমরা পাই, আমরা স্টেনোসিস বলি, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস। তো এখানে দেখা যাচ্ছে যে কাস্প বা লিফলেট এটা ডিজেনারেটেড হয়ে যাচ্ছে বা সেখানে ক্যালসিফিকেশন হচ্ছে। সো স্টেনোসিসের ব্যাপারটা হচ্ছে, মনে করি এইটা একটা ভালভ যেটা ক্লোজ ওপেন এরকম হওয়ার কথা। এখন দেখা যাচ্ছে কি এটা ক্লোজ তো থাকবেই, নির্দিষ্ট সময় সে ওপেন হবে। এখন সে যে ওপেন হবে, ওপেন হতে গেলে তার একটা ইলাস্টিসিটি মেনটেন করা দরকার। তখন দেখা যাচ্ছে কি যে সামটাইমস এমন ডিজেনারেশন হয়ে যায় বা সামটাইমস এমন একটা প্যাথোলজি হলো বা ক্যালসিফিকেশন হলো, সেটা আর ওপেন হইতে পারে না ঠিকমতো, হয়তো বা কমপ্লিটলি ক্লোজ, সামান্য একটু ওপেন হচ্ছে, অথবা ওপেন হয় কিন্তু অল্প, পুরোপুরি ওপেন হইতে পারে না। সো এই যে পুরোপুরি সে ওপেন হইতে পারলো না, এখানে কিন্তু ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লোতে কোনো চেঞ্জ আসে না,
এখানে কিন্তু ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লোতে কোনো চেঞ্জ না, চেঞ্জ হচ্ছে জাস্ট যতটুকু ব্লাড যাইতে পারার কথা ততটুকু ব্লাড যাইতে পারতেছে না, বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো। বাট এটাও এক ধরনের প্যাথোলজি। সো আমরা সাধারণত স্টেনোটিক প্যাথোলজিতে এরকম আসলে হতে দেখি। তাহলে স্টেনোসিস হলে তাহলে আমরা সবার আগে ডিজেনারেশন চিন্তা করব। তাহলে এইগুলো আমরা তাহলে কনসিডার করতে পারি। তাহলে ভালভুলার হার্ট ডিজিজের বেসিক মেকানিজমে তাহলে এই অ্যানাটমির সাথে সম্পর্কটা আমরা একটু খেয়াল রাখবো। এবার আসি আমাদের এর বাইরে হচ্ছে কন্ডাকটিভ টিস্যু। সো এই যে আমাদের হার্ট পাম্পিং করে, কিভাবে পাম্পিং করে, একটা সিনক্রোনাইজভাবে পাম্পিং করে। হ্যাঁ, প্রথমে এসএ নোড একটা ইম্পালস ক্রিয়েট করে, ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, সেই ইলেকট্রিক্যাল ইম্পালস এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজের রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ, সেখান থেকে পার্কিনজি ফাইবার, এইভাবে ইম্পালসটা খুব দ্রুততম সময়ের মধ্যে ছড়া যায়। হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ হচ্ছে এভি নোড একটা গ্যাপ তৈরি করে, এভি নোডের একটা ডিলে তৈরি করে, ওই ডিলেটা থাকার একটা উপকারিতা আছে। উপকারিতা কি আমরা ফিজিওলজিতে সবাই পড়ছি, জাস্ট সিম্পল কথা। অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসবে, সেই ব্লাডটাকেই তো ভেন্ট্রিকল পাম্প করবে। এখন যদি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল একই সাথে পাম্পিং করে, তাহলে তো আমার অ্যাট্রিয়ামের পুরোটা ব্লাড আসলে ভেন্ট্রিকল পাম্প করা সম্ভব না। কারণ ভেন্ট্রিকলকে সেই ব্লাডটা নিতে হলে অ্যাট্রিয়াম যখন সিস্টল করে সেই মোমেন্টে ভেন্ট্রিকল যদি সে সিস্টল করে, তাহলে ভেন্ট্রিকলে ব্লাড আসবে কখন? সেটা আসার সুযোগই পাবে না। সো খুব মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড হয়তো বা তখন আসলে পাম্পিং হবে। সো এটাকে ইফেক্টিভলি কাজ করতে গেলে অ্যাট্রিয়াম প্রথমে কন্ট্রাকশন করবে, সেই ব্লাড ভেন্ট্রিকলে যাবে, ব্লাডটা যাওয়ার পরে ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করলে ইফেক্টিভভাবে আমি ব্লাডকে পাঠাইতে পারবো। সো এই ব্যাপারটাই তাহলে আমাদের যখন সাইমুলটেনিয়াসলি যখন আসলে কন্ট্রাকশনটা ছড়াবে, সো ইলেকট্রিক্যাল ইম্পালসটা যখন আসে, সেটাই তো আসলে কন্ট্রাকশন বা ডিপোলারের সঙ্গে ছড়াই দিলে তো কন্ট্রাকশনটা হয়। সো এভি নোড একটা ডিলে ক্রিয়েট করে। এভি নোডাল ডিলে থাকলে কি হয়, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করার পরে ছোট্ট একটা গ্যাপ থাকে, ওই গ্যাপের পরে ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করে, তাহলে ওই গ্যাপ টাইমের মধ্যে ভেন্ট্রিকলটা ফিল আপ হওয়ার সুযোগ পায়। সো ওই মোমেন্টে ডায়াস্টোলিক ফিল আপটা হইলে তখন সে এনাফ পরিমাণ ব্লাড নিয়ে নিতে পারে, তারপরে ভেন্ট্রিকল সিস্টল করলো। তাহলে এই ব্যাপারটাকে মেনটেন করাই হচ্ছে তাহলে আমাদের কন্ডাক্টিভ যে টিস্যুগুলো আছে। সো এখানে পেসমেকার হচ্ছে আমাদের এসএ নোড, সেই আসলে পেসিংটাকে নির্ধারণ করে। কারণ তার আমরা ইয়েটা সবচেয়ে বেশি পাই 70 থেকে 100 বা 60 থেকে 100 এরকম আমরা হার্ট রেট দেখি যে এসএ নোড এটাকে প্রডিউস করতে পারে। এখন যদি কোনো কারণে এমন হয় যে এসএ নোড ঠিকমতো কাজ করতে পারতেছে না, কোনো কারণে এমআই হয়ে গেছে, ইনফ্রাকশন হয়ে গেছে, এসএ নোডের ব্লাড সাপ্লাই কমে গেছে, এসএ নোড আর নট ফাংশনিং, অথবা এসএ নোড ডিজেনারেশন হয়ে গেছে বা আদার কোনো প্যাথোলজি, সেখানে এসএ নোড আর তখন পেসমেকার হিসেবে থাকবে না, তখন হয়তো এভি নোড সেখানে জায়গা দখল করে নেবে। অথবা এমন হইতে পারে যে এই যে পাথওয়েটা বললাম, এসএ নোড থেকে এভি নোড, বান্ডেল অফ হিজ, হ্যাঁ, সেখান থেকে পার্কিনজি ফাইবার। সো মনে করি এখানে কোনো একটা জায়গায় রাস্তা বন্ধ, সাপোজ এভি নোড এখানেই এই আমাদের কন্ডাক্টিভ টিস্যু ডিজেনারেটেড হয়ে গেছে, তাহলে তো আর এই সিগন্যাল তো আর এই বরাবর আসতে পারতেছে না। সো তাহলে এই জায়গাতে তখন দেখবো এসএ নোডের মতো ভেন্ট্রিকলের মতো পার্কিনজি ফাইবার থেকে আমরা দেখবো যে সে তৈরি করতেছে, ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে সেই অনুযায়ী পাম্পিং করতেছে। তাহলে এখানে আসলে প্যাথোলজিটা আমাদের দেখতে হবে যে কোন জায়গায় প্যাথোলজি, এবং সেটার ইফেক্ট সেই অনুযায়ী আমরা পাই। সো আমাদের এখানে আমরা আসলে এই জন্য দেখতে পাই যে যদি এসএ নোড বা এভি নোডে যদি ব্লাড সাপ্লাই কমে যায়, সেখানে পেশেন্টের হার্ট রেট সিগনিফিকেন্টভাবে ফল করে। বা সামটাইমস আমরা আসলে দেখি ডিজেনারেশন হয়। আমাদের এই যে কন্ডাক্টিভ টিস্যু আমি যেটা দেখালাম, জাংশনাল টিস্যু, এখানে অনেক সময় ডিজেনারেশন হয়ে যেতে পারে, অনেক সময় ডিজেনারেশন হয়, অনেক সময় ইস্কেমিয়া হয়। সো এগুলোর প্যাথোলজি থেকেও তখন আমরা দেখি কন্ডাকশন ব্লকেড তৈরি হয়। এটা একটা ঘটনা। আরেকটা ব্যাপার কি, সেটা হচ্ছে কিছু এক্সটার্নাল কিছু ইনফ্লুয়েন্স আছে যেটা আমাদের এই কন্ডাকশনের ব্যাপারটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো। সো ব্যাপারটা কি, সিম্প্যাথেটিক ইনপুট যখন আসবে, সেটা আমরা দেখি যে আমাদের হার্ট রেট বাড়ায় দেয়, সেটা আসলে কন্ডাকশন ভেলোসিটিকে বাড়ায় দিতে পারে। সিম্প্যাথেটিক ইনপুট যখন আসে, সেটা কি করে, আমাদের বেটা 1 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দেয়, সেখানে আমরা দেখি যে আমাদের কন্ডাকশন ভেলোসিটি বেড়ে যায়, সেখানে এভিনোডাল ডিলে এগুলো কমে যাবে, সেখানে হার্ট রেট বেড়ে যাবে। আবার যদি দেখি যে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন আসতেছে, হ্যাঁ, ভেগাস নার্ভের মাধ্যমে আসে, তো সেটা আমরা দেখি যে আমাদের হার্ট রেটকে সে কমায় দিতে পারে, এসএ নোডের ফায়ারিং রেটকে সে কমায় দেয়, কন্ডাকশন ভেলোসিটিকে সে কমায় দেয়। এখানে আমরা দেখি যে আমাদের M2 রিসেপ্টর মিডিয়েটেড রেসপন্স আমরা আসলে হতে দেখি। তাহলে এইটা আমরা পাচ্ছি। এর পাশাপাশি আরও কিছু কি মেডিয়েটর আছে যারা আসলে ব্যাপারটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে হাইপক্সিয়া। আমরা দেখি যে হাইপক্সিয়াতে হার্ট রেট বেড়ে যায়। সো যদি কোনো পেশেন্টের এরকম হয় যে তার হাইপক্সিয়া ডেভেলপ করছে, সেটাও আসলে আমাদের এই কন্ডাকশনের ব্যাপারটাকে আসলে ইনফ্লুয়েন্স করতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পটাশিয়াম কনসেন্ট্রেশন।
পটাশিয়াম বেড়ে গেলেও অ্যারিথমিয়া হয়, পটাশিয়াম কমে গেলেও অ্যারিথমিয়া হয়। বাট ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যদি কোনো পেশেন্টের হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করে, অর্থাৎ পটাশিয়াম লেভেল খুবই বেশি, বিশেষত সিভিয়ার হাইপার ক্যালেমিয়াতে ব্যাপারটা দেখা যায় যে যদি কোনো পেশেন্টের সিভিয়ার হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করে সেখানে পুরোপুরিভাবে কন্ডাকশন ব্লকেড হইতে পারে। সিভিয়ার হাইপার ক্যালেমিয়া হলে সেখানে আমরা কন্ডাকশন ব্লকেডও হইতে দেখি এবং এটা আসলেই পাওয়া যায়। আমি নিজে এরকম অসংখ্য পেশেন্ট দেখছি যে হাইপার ক্যালেমিয়া, সিভিয়ার হাইপার ক্যালেমিয়া পেশেন্ট আমাদের কাছে আসছে ইসিজিতে 3rd ডিগ্রি এভি ব্লক। সো ইট ইজ ভেরি কমন। তাহলে কন্ডাকশন ব্লকেড হাইপার ক্যালেমিয়াতেও আসলে হতে পারে। তাহলে এই এক্সটার্নাল ফ্যাক্টর, হ্যাঁ, সেটাও আসলে তাহলে এই ব্যাপারটাকে আসলে ইনফ্লুয়েন্স করতে পারে। সো এইগুলোর সাথে রিলেটেড প্যাথোলজিও আমরা তাহলে পাই। সো এইটা একটা গেল। এর বাইরে আরেকটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই। হার্টের ব্লাড সাপ্লাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের কার্ডিয়াক যত ডেথ, হ্যাঁ, দেখা যাচ্ছে মেজরিটি হচ্ছে এই ব্লাড সাপ্লাইয়ের সাথে সম্পর্কিত। আমাদের কার্ডিয়াক ব্লাড সাপ্লাই কে দেয়? আমাদের কার্ডিয়াক যে নিজস্ব টিস্যু আছে, কার্ডিয়াকের যে নিজস্ব টিস্যু, সেটাকে ব্লাড সাপ্লাই কে দেয়? সেটা হচ্ছে কিছু আমাদের করোনারি আর্টারি আছে। করোনারি আর্টারিগুলা বৈশিষ্ট্য কি? এরা অ্যাওর্টিক রুট থেকে তৈরি হয় এবং হার্টের সারফেসে আমরা এই আর্টারিগুলোকে দেখতে পাই এবং এই আর্টারিগুলো তারপরে পরে এখান থেকে ব্রাঞ্চ আসে, আর্টারিওল তৈরি হয়, ক্যাপিলারি হয়ে যায়, যেটা আসলে কার্ডিয়াক মাসলগুলোতে সাপ্লাই দেয়। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, প্রত্যেকটা টিস্যুতে টিস্যু পারফিউশন হয় ডিউরিং সিস্টল। এখন থিঙ্ক অ্যাবাউট ইট যে হার্টে যখন সিস্টল হয় তখন কি হয়? মাসল কন্ট্রাকশন হয়। সো যখন হার্ট সিস্টল করে তখন মাসল কন্ট্রাকশন হলে এই যে ক্যাপিলারিগুলো আছে, ক্যাপিলারি তো আসলে প্রেশারাইজড হবে। সো ডিউরিং সিস্টল হার্ট নিজের ব্লাড আসলে নিতে পারে না। সো হার্ট নিজের যে সার্কুলেশন, নিজের যে ব্লাড নেওয়ার যে ব্যাপারটা, সেই ব্লাডটা নেয় অ্যাকচুয়ালি ডিউরিং ডায়াস্টল। কারণ ডায়াস্টল যখন হয় তখন কার্ডিয়াক মায়োসাইটটা কন্ট্রাক্ট করতেছে না। সো ওই মোমেন্টে প্যাপিলারি দিয়ে কি বলে, ক্যাপিলারিগুলো দিয়ে ব্লাডটা আসতে পারে। এবং সত্যি কথা বলতে যে যখন ডায়াস্টল হয়, ডায়াস্টলের টাইমটাও একটু বেশি। আমরা যদি কার্ডিয়াক সাইকেল হিসাব করি, ডায়াস্টলের টাইমটা একটু বেশি। সো হার্ট একটু বেশি সময় আসলে সময় পায় যেন সে তার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড নিতে পারে। এখন কেন আমার আসলে ব্লাডের কথাটা গুরুত্বপূর্ণ? বিকজ কার্ডিয়াক মায়োসাইটের বৈশিষ্ট্য আমাকে জানতে হবে। কার্ডিয়াক মায়োসাইট সবচেয়ে বেশি কাজ করে, দিন রাত 24 ঘন্টা সে ব্লাড পাম্পিং করে। এমন আর কোনো মানে মাসল আছে যেটা 24 ঘন্টা ফাংশনাল? নো, 24 ঘন্টা কোনো মাসলই ফাংশনাল না, একমাত্র হার্টের এই কার্ডিয়াক মাসল। সো কার্ডিয়াক মাসল যখন 24 ঘন্টা ফাংশনাল, সারা দিন ধরে সে পাম্পিং করতেছে, একদিনে সে কয়েক হাজার লিটার ব্লাড সে পাম্পিং করে। সো ইট রিকোয়ার্স আ লট অফ এনার্জি। এত এনার্জি সে কীভাবে পাবে? সো এই জন্য আমরা দেখি যে কার্ডিয়াক যে মায়োসাইট, কার্ডিয়াক মায়োসাইটের ভলিউমের প্রায় 30% হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং তারা হিউজ অ্যামাউন্টের এটিপি জেনারেট করতে পারে থ্রু অক্সিডেটিভ ফসফোরাইলেশন। থ্রু অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এবং সে এইভাবে হাই অ্যামাউন্টের এটিপি জেনারেট করতে পারে। বেসিক্যালি ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমটা খুব বেশি হয় এবং প্রচুর পরিমাণ অক্সিজেন এখানে লাগে। সো কার্ডিয়াক মায়োসাইট অক্সিজেন তার খুবই ডিমান্ড। কোনো কারণে যদি অক্সিজেন তার কমে যায়, সে এটিপি প্রোডাকশন ঠিকমতো করতেই পারবে না। সেখানে আমরা দেখি যে কার্ডিয়াক মায়োসাইট ইস্কেমিয়া হয়, ইনফাকশন হয়, হার্ট ফেইলার ডেভেলপ করে, বহুত ঝামেলা। সো কার্ডিয়াক মায়োসাইটের বৈশিষ্ট্য যেহেতু তার হিউজ পরিমাণ এটিপি লাগে এবং তার অক্সিজেন ডিমান্ড খুবই বেশি, সে বেশি সময় ধরে ইনফাকশন কি বলে হাইপোক্সিয়া বা অক্সিজেন পাচ্ছে না, এটাকে সে খুব বেশিক্ষণ উইথস্ট্যান্ড করতে পারে না। সো তার হিউজ অ্যামাউন্টের ব্লাড সাপ্লাই দরকার। সো যেই মোমেন্টে তার ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, সে অ্যাডিকুয়েট অ্যামাউন্টের ব্লাড সে নিতে পারছে না, সেই মোমেন্টে আমি দেখতেছি ইস্কেমিয়া হচ্ছে, ইনফাকশন হচ্ছে, সেখান থেকে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, লটস অফ প্যাথোলজি রিগার্ডিং ইট। সো আমাদের এই জিনিসটা আমাদের এখানে তাহলে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে ব্লাড সাপ্লাই নিয়ে আমাদের কিছু কথা হলো। তাহলে মোটা দাগে স্ট্রাকচারাল সাথে আমাদের প্যাথোলজির সম্পর্কগুলোকে আমরা একটা মেলবন্ধন দেখানোর চেষ্টা করলাম, যেটা নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আমরা ডিটেলসে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের হার্টে কী কী চেঞ্জ আসতে পারে, যেটা ফাংশনালি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বয়স যত বাড়তে থাকে আমাদের হার্টের যে ইলাস্টিসিটি সেটা আসলে কমতে থাকে। সো ইলাস্টিসিটির ব্যাপারটা কি? যখন ডায়াস্টল হয়, হার্টের চেম্বারটা এরকম একটু ডাইলেটেড হবে, ব্লাডটা আসবে, তারপর সে পাম্প করে ব্লাডটা পাঠিয়ে দিবে। সো এটা যে একটা ইলাস্টিক একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আস্তে আস্তে কমপ্লায়েন্স কমতে থাকে। সো যত সময় যেতে থাকে হার্টের ডায়াস্টল করার ক্যাপাসিটি বা ডায়ালেটেড হওয়ার ক্যাপাসিটি, রিল্যাক্সেশনের ক্যাপাসিটি, এটা আসলে কমতে থাকে। সো কমতে থাকার অর্থ হচ্ছে সে যত সময় যাবে তার ডায়াস্টলটা
ইফেক্টিভনেস কমতে থাকবে, এটা একটা সমস্যা। ডায়াস্টল ইফেক্টিভলি হইতে না পারলে ডেফিনেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাবে, সো সেখানে হার্ট ফেলিয়ারের ফিচার আমরা পাবো। আরেকটা আমরা দেখি যে সময়ের সাথে সাথে কার্ডিয়াক মাসলের থিকনেসও বাড়তে থাকে, বিশেষ করে যাদের হাইপার টেনশন থাকে, এসেনশিয়াল হাইপার টেনশন, তাদের এটা আরও বেশি ভালো বোঝা যায়। সো যখন কার্ডিয়াক মাসলের থিকনেস বাড়তে থাকে, সো কার্ডিওমেগালি তো হচ্ছে একদিকে, সেটা সত্য, কিন্তু চেম্বারের ভলিউমটা কমতে থাকে। তো কার্ডিয়াক চেম্বারের ভলিউম যদি কমে, সো আমি তো ডায়াস্টলে ব্লাড কতটুকুই বা তাহলে পাবো, আমার তো চেম্বারই কম, চেম্বারের ভলিউম কম। সো আলটিমেটলি পাম্পিং আমি করতেছি বাট ইনঅ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পিং হবে, সো হার্ট ফেলিয়ারের প্রেজেন্টেশন আসতে পারে। তাহলে এইটা আমরা এই চেঞ্জেসটা দেখি। বাট এর পাশাপাশিও আমরা কিছু কন্ডিশন আমি একটু চার্ট থেকে রমিজ থেকে আমি একটু দেখাই দিতে চাই যে হার্ট বয়সের সাথে সাথে, এজিংয়ের সাথে সাথে এখানে আমাদের কি কি চেঞ্জেসগুলো আমরা তাহলে এখানে দেখতে পাই। তাহলে প্রথমে চেম্বারের কথাটা বললাম যে আমরা দেখব অ্যাট্রিয়ামের ক্ষেত্রে, অ্যাট্রিয়ামে ক্যাভিটি সাইজ বাড়তেছে বাট ভেন্ট্রিকলে ক্যাভিটি সাইজ কমতেছে। সো এটা হচ্ছে প্রথম, যে অ্যাট্রিয়ামে ক্যাভিটি সাইজ বড় হবে, ভেন্ট্রিকলে ক্যাভিটি সাইজ ছোট হবে, মানে চেম্বারের যে ভলিউম সেটা। এবং ভেন্ট্রিকুলার যে সেপ্টাম, সময়ের সাথে সাথে সেপ্টামের শেপ চেঞ্জ হবে, এটা কি সিগময়েড শেপড সেপ্টাম। তাহলে দিজ আর দ্য অ্যানাটমিক্যাল চেঞ্জ ইন দ্য চেম্বার্স। লেটস টক অ্যাবাউট দ্য ভালভস। সময়ের সাথে সাথে ভালভের কমপ্লায়েন্স কমতে থাকে, সময়ের সাথে সাথে ভালভের ডিজেনারেশন হতে থাকে, সময়ের সাথে সাথে ভালভের ক্যালসিফিকেশন হতে থাকে। সো সবচেয়ে কমনলি আমরা যেটা বয়স রিলেটেড দেখি, অ্যাওরটিক ভালভ ক্যালসিফিকেশন। রীতিমতো বয়স যত বেশি হবে ক্যালসিফিকেশন টু সাম এক্সটেন্ট থাকবেই। একটা লোকের বয়স 80 বছর, কিছু না থাকলেও অ্যাওরটিক ভালভে আমি কিছু ক্যালসিফিকেশন আসলে পাবোই। এবং বয়স যত বেশি হয় আমরা তত বেশি দেখি যে অ্যাওরটিক ভালভ ক্যালসিফিকেশন থেকে অ্যাওরটিক স্টেনোসিস হচ্ছে। তাহলে অ্যাওরটিক ভালভ ক্যালসিফিকেশন ডিপোজিশন বয়সের সাথে সাথে হয়, 60 বছরের উপরে গেলে সবচেয়ে বেশি ভালো বোঝা যায়। এবং বয়স যত বাড়তে থাকবে জাস্ট ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন থেকে পেশেন্ট অ্যাওরটিক স্টেনোসিস নিয়ে আমাদের কাছে চলে আসে। সো অ্যাওরটিক ভালভ ক্যালসিফিকেশন ইজ ওয়ান অফ দ্য কমন চেঞ্জেস ইন দ্য এল্ডারলি পেশেন্ট। আরেকটা হচ্ছে ক্যালসিফিকেশন অলসো ইন দ্য মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভের যে অ্যানুলার, এখানে অ্যানুলার ক্যালসিফিক ডিপোজিট আমরা দেখি, লিফলেটগুলো আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায়, থিকেনিং হয়। মাইট্রাল লিফলেট এখানেও আমরা দেখি যে এখানেও কিছু চেঞ্জ হয়, বাকলিং অফ দ্য মাইট্রাল লিফলেট টুয়ার্ড দ্য লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়ামের দিকে সে একটু উপরের দিকে উঠে আসতেছে এরকম মনে হয়। এবং এখানেও আমরা দেখি ল্যাম্বাল এক্সেসনেন্স। তাহলে এইগুলো আমরা পাইতে পারি। আর কি কি আসতে পারে, আমাদের এপিকার্ডিয়াল যে করোনারি আর্টারিগুলো আছে সেখানে কী কী চেঞ্জেসগুলো হয়, এপিকার্ডিয়ামের উপর যে করোনারি আর্টারিগুলো দেখতে পাই। সো আর্টারি আস্তে আস্তে আরও বেশি টর্সুয়াস হয়, কমপ্লায়েন্স কমে থাকে, ক্যালসিফিক ডিপোজিট হয় অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। সো স্বাভাবিক বয়সের সাথে সাথে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক বাড়বে। আর একটা হচ্ছে মায়োকার্ডিয়ামে কী কী চেঞ্জেস আছে। তো সময়ের সাথে সাথে আসলে দেখা যায় মায়োকার্ডিয়ামের যে বেসিক কার্ডিয়াক মায়োসাইটের ভলিউম কমতে থাকে। সো মায়োসাইটের ম্যাস কমতে থাকে, ডিক্রিজড ম্যাস, এবং মায়োসাইট কমছে সেখানে ফ্যাট ডিপোজিশন বাড়ছে। তাহলে আমরা দেখি যে সাব পেরিকার্ডিয়াল ফ্যাট ডিপোজিশন বাড়ছে, আরেকদিকে কার্ডিয়াক মায়োসাইটের ম্যাস কমতেছে। ব্রাউন অ্যাট্রফি আমরা হইতে দেখি, এর পাশাপাশি লিপোফুসিন ডিপোজিশন, ব্যাসোফিলিক ডিজেনারেশন। আর আরেকটা জিনিস, সেটা বয়স বেশি হলে দেখা যায় অ্যামালয়েড ডিপোজিট। সাধারণত দেখা যাচ্ছে কি যে কার্ডিয়াক মায়োসাইট লস হচ্ছে এবং এক্সট্রা সেলুলার আমরা দেখি কম্পোনেন্টগুলো ডিপোজিশন হতে থাকে, এবং অ্যামালয়েড ডিপোজিটটা এখানে আসলে আমরা দেখি। তাহলে এইগুলো আমরা পাচ্ছি। আর একটা হচ্ছে অ্যাওরটাতে কী কী চেঞ্জেস হয়। তো সময়ের সাথে সাথে আমরা আসলে দেখব যে ডিসেন্ডিং যে অ্যাওরটা এইটা আস্তে আস্তে ডায়ালেটেড হতে থাকে। সো অ্যাসেন্ডিং অ্যাওরটা, তাহলে ডায়ালেটেড অ্যাসেন্ডিং অ্যাওরটা আমরা পাবো। হ্যাঁ, সো একটা রাইট ওয়ার্ড একটা শিফটনেস সেখান থেকে আসে। এর পাশাপাশি আমরা দেখি যে যেটা থোরাসিক অ্যাওরটা, হ্যাঁ এটা ইলংগেটেড টর্সুয়াস হয়ে থাকে। আসলে করোনারি আর্টারি এবং আমাদের থোরাসিক অ্যাওরটা দুইটাই আস্তে আস্তে সময়ের সাথে সাথে, সময় যত বাড়বে তত এটা আসলে ইলংগেটেড হবে, টর্সুয়াস হবে, কমপ্লায়েন্স কমতে থাকবে। এর পাশাপাশি আমরা দেখব যে সাইনোটিউবুলার যে জাংশন, সেখানে ক্যালসিফিক ডিপোজিশন হচ্ছে, ইলাস্টিক ফ্র্যাগমেন্টেশন, কোলাজেন অ্যাকুমুলেশন, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। দেখে এখানে যত কিছু বললাম সব কিছুর প্রাইমারি কথা আসলে একটা, ক্যালসিফিকেশন হচ্ছে, কমপ্লায়েন্স কমতেছে, ইলাস্টিসিটি কমতেছে, রিজিডিটি বাড়তেছে, ফ্যাট বাড়তেছে, সব কথার মূল কথা এটা। সো দিজ আর দ্য চেঞ্জ দ্যাট হ্যাপেন্স ইন এল্ডারলি। তাহলে বয়স বাড়ার সাথে সাথে হার্টে এই স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো আমরা দেখি, এবং এই স্ট্রাকচারাল যে চেঞ্জেসগুলোর কথা বললাম এইগুলো রিলেটেড প্যাথোলজি আমরা আসলে এল্ডারলি পেশেন্ট আসলে দেখি। ইনফ্যাক্ট আমরা যখন কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে যখন আমরা ডিসকাশন করি, আলোচনা করি, ঘুরে ফিরে প্যাথোলজি এইগুলোর মধ্যেই মোস্ট অফ দ্য থিং এর মধ্যেই প্যাথোলজি। সো এই ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হার্ট ফেলিয়ার নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।